লেখিকা মাধবী ভট্টাচার্যের বড় মানুষ। বাবা অনেক কষ্টে লেখাপড়া করিয়েছিল কিশোরকে। বোধহয় ভেবেছিল বড় মানুষ হয়ে মা বাবার দুঃখ ঘুচাবেও। কিন্তু কিশোরের নিরেট মাথায় অ্যালজেব্রা, জিওমেট্রি, ইকোনমিক্স, হিস্ট্রি ইত্যাদি সবকিছুতে এমন জট লেগে গেল যে সেই জট ছাড়াতে ছাড়াতে বড় মানুষ হওয়া দূর, খাড়া হয়ে দাঁড়াতেই পারবে কিনা তারই ঠিক নেই। কোনো মতে ল্যাংচে ল্যাংচে পাশ করছে, বিএ পাশ করেই থামতে হলো ওকে। এই কোয়ালিফিকেশনে চাকরির বাজারে যে ভাগ্যের শিকে ছিড়বে না জানতো, কিন্তু কিশোরের বোকা বাবাটা বুঝলো না। বুঝবেই বা কি করে? ক্লাস 8-এর বিদ্যে পেটে নিয়ে সারা জীবন চাষবাস করেই কাটিয়ে দিল। বিএ পাশ হলেই যে চাকরি পাকা আমটির মতো টুপ করে গাছ থেকে খসে হাতে এসে পড়ে না, সেটা বাবার বোঝার কথা নয়। তাই কিশোর চাকরির চেষ্টা কেন করছে না এই আক্ষেপে দুবেলা মনের সুখে কিশোরকে গালাগাল দিত বাবা। মা কাঁদত বাবা ছেলের ঝগড়ার মাঝখানে পড়ে। কিশোরের আগে পড়ে 3টে বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে, ছোট 2 বোনের বিয়ে কিশোরের উপার্জন করা টাকাতেই হবে, এই আশাতেই বসেছিল বাবা। সেটা হচ্ছে না বলে বাবার দুঃখের শেষ নেই। কিশোরের মাঝে মাঝে খুব কষ্ট হয় বাবার জন্য। যতই গালাগাল করুক, সব যে মনের দুঃখেই করে বাবা কিশোর বোঝে। কি করলে একটু পয়সার মুখ দেখা যাবে কে জানে। দিদির বিয়েতে বেশ দেনা হয়ে গেছে বাবার, সেগুলো শোধ করতে গিয়ে সংসার খরচে টান পড়ছে। এমনিতেই কষ্টে সৃষ্টে চালানো সংসার এখন ধুকে ধুকে চলছে। বোনেরা বেশি পড়াশোনা করেনি, তাই পুরো সংসারের ভরসা এখন কিশোর। কিন্তু আদৌ কিছু পারবে কিনা সেই ভরসা কিশোরের নিজেরই নেই। এক সকালে বাবার সঙ্গে তুমুল হুলস্থুল হয়ে গেল কিশোরের। সকালের বরাদ্দ 2খানা রুটি আর আলুর তরকারি নিয়ে খেতে বসেছিল সবে। বলা নেই কওয়া নেই কোথা থেকে বাবা এসে হুলস্থুল শুরু করে দিল। 3 বেলা বসে বসে খাচ্ছিস, তোর লজ্জা নেই? এই জন্য এত কষ্টে লেখাপড়া শিখিয়েছিলাম তোকে। কি করব, চাকরি না হলে? বলেছিল কিশোর। চাকরি হচ্ছে না, তুই চেষ্টা করেছিস একবারও? কুড়ের হদ্দ, সারা জীবন বাবার ঘাড়ে বসে বসে খেতে চাস? লজ্জা থাকলে এতদিনে খাওয়া ছেড়ে দিতিস। ব্যাস, রাগ হয়ে গেল কিশোরের। সেও তো মানুষ নাকি? বাবার রক্ত জলকারা পরিশ্রমের রোজগারে এবাড়ির এতগুলো মানুষের মুখের 3 বেলার খাবারের জোগাড় হয়। সেটা বেমালুম ভুলে গিয়ে হাতে ধরা রুটি তরকারি প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে সে চেঁচিয়ে উঠল। খাবারের খোঁটা দিতে লজ্জা করে না? সেই ছোটবেলা থেকে কুমড়োর ঘ্যাট, শাকের ঘ্যাট ছাড়া ভালো কিছু তো খাওয়াতে পারোনি, আবার খাবারের খোঁটা দেওয়া হচ্ছে? বাবা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এভাবে আক্রমণ আসবে ভাবেনি নিশ্চয়ই। আর পেছনে না তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল কিশোর। বাড়ির সামনে দিয়ে মাটির রাস্তা, ধানক্ষেত, বাঁশবনের মাঝখান দিয়ে চলে গেছে দূরের বড় পিচ ঢালা রাস্তা পর্যন্ত। সেখানে প্রতিদিন দুবেলা শহরে যাবার বাস এসে থামে। সেই রাস্তার একপাশে বিধু কাকুর চায়ের দোকান। সেখানে গিয়ে কাঠের বেঞ্চের এক কোণে বসে পড়ল কিশোর। মাথায় এখনো আগুন জ্বলছে। বিধু কাকুর দোকানে এখন বেশি ভিড় নেই, 2-1জন বসে আছে মাটির ভার হাতে নিয়ে। বিধু কাকু কাজ করতে করতে আর চোখে কিশোরকে একবার দেখে নিয়ে বলল, কি রে, আজ আবার বাপ ছেলের কুরুক্ষেত্র হয়েছে বুঝি? জবাব দিল না কিশোর। বিধু কাকু এক ভার চা এগিয়ে দিল। খাবো না, পয়সা নেই আমার কাছে। বিধু কাকুর বাড়ানো হাত ঠেলে দিল কিশোর। আজ রাগ একটু বেশি হয়েছে মনে হচ্ছে। পয়সা কে চাইছে তোর কাছে? ওটা এমনি দিলাম তোকে, খা। খেয়ে মাথা ঠান্ডা করে একবার ভাব দেখি, তোর বাবা এমন কি অপরাধ করেছে? সে বেচারা জান দিয়ে খেটে সংসারটা ধরে রাখার চেষ্টা করছে। কত কষ্টে তোকে লেখাপড়া শিখিয়েছে। এখন তুই যদি এভাবে বসে থাকিস, ওর মাথা ঠিক থাকবে কি করে? বাবার করুণ চোখ দুটো মনে পড়ল কিশোরের। না, আজ একটু বেশি বলে ফেলেছে বাবাকে। চা শেষ করে ভারটা ছুঁড়ে ফেলে দিয়ে কিশোর বলল, কি করব আমি বিধু কাকু? বাবা বুঝতেই পারে না। আমার মতো পাশ করা হাজার হাজার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। এই রেজাল্টে চাকরি পাওয়া খুব কষ্ট, বাবা জানে না। আমি অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করেছি, কোনো জায়গা থেকে ডাক আসেনি। ইন্টারভিউতেই ডাকছে না, চাকরি পাওয়া তো দূর। তা বললে চলবে কি করে? চেষ্টা তো করতেই হবে তোকে। চাকরি পাওয়া কঠিন হলেও চেষ্টা তো করতেই হবে বাবু। চাকরি আমি পাবো না বিধু কাকু, আমিও চাই বাবার পাশে দাঁড়াতে, বাবার কষ্ট কম করতে, কিন্তু কিভাবে? কিছুই কি করার নেই? কেন নেই? ইচ্ছে থাকলে অনেক উপায়ই আছে। আমার এক শালা কলকাতাতে অটো চালায়, রোজগার কম করে না। তুইও করতে পারিস এমন। আমার শালার ফোন নাম্বার তোকে দিয়ে দিচ্ছি, ইচ্ছে হলে যোগাযোগ করে নিস। আমি তোর কথা ওকে বলে দেব।
নাম্বারটা নিয়ে ঘরে ফিরছিল কিশোর। কিছু করতে হলে এই গ্রামে পড়ে থাকলে চলবে না, বুঝতে পারছিল। আগে এই নিয়ে মা বাবার সাথে কথা বলতে হবে। ঘরে ফিরে বাবাকে সব বলতেই একেবারে ক্ষেপে উঠল বাবা। এই জন্য এত কষ্ট করে তোকে পড়াশোনা শিখিয়েছিলাম, শেষ পর্যন্ত অটো ড্রাইভার। কেন, আর কি কোনো কাজ নেই তোর জন্য? কিশোরও রেগে উঠল। কেন, অটো ড্রাইভার খারাপ কিসে? এমনিতে বসে থাকছি বলে কত খোঁটা দিচ্ছ, এখন কাজ করতে চাইছি তাতেও বাধা দিচ্ছ। কি এমন লাট সাহেব এসেছো তুমি যে তোমার ছেলে অটো চালাতে পারবে না? আমার অতগুলো টাকা খরচ হয়েছে তোর পড়াশোনার জন্য, সে কি অটো চালানোর জন্য? বোকার মতো কথা বলো না বাবা, পড়াশোনা করলে অটো চালানো যায় না তোমাকে কে বললো? আমি অটোই চালাবো, আমার কোনো সমস্যা নেই এতে। তুই বেরিয়ে যা বাড়ি ছেড়ে, অটো চালা, রিক্সা চালা, যা খুশি কর, কিন্তু এ বাড়িতে আর ফিরে আসিস না। তোমার কথায় নাকি আমার মায়ের জন্য এ বাড়িতে বারবার আসবো আমি? যে কাজ পাই সেটাই করব, পড়াশোনা ধুয়ে জল খাবার জন্য বসে থাকবো না। বামন হয়ে চাঁদে হাত দেবার কোনো ইচ্ছে নেই আমার। এই কথার পর বাবা ছেলের যুদ্ধ প্রায় লেগেই যাচ্ছিল আর কি। মা এসে মাঝখানে পড়াতে সে যাত্রা যুদ্ধ এড়ানো গেল। এর পরের দুদিন গুম হয়ে রইল কিশোর, বাবাও এড়িয়ে চলছিল ওকে। দুদিন পরেই বাক্স গুছিয়ে শহরে রওনা হলো কিশোর। চলে আসার সময়ও বাবা মুখ ফিরিয়েছিল। বাবার রাগকে বিশেষ পাত্তা দিল না কিশোর। দিন রাত মাটি বীজ সার ঘেটে চলা বাবা কি করে বুঝবে চাকরির বাজারের হাল? কলকাতায় এসে বিধু কাকুর শালা পরিমলের সঙ্গে দেখা করলো কিশোর। পরিমলের বয়স 40-এর আশেপাশে। ও আগে ভাড়ার অটো চালাতো, পরে নিজেই একটা অটো কিনে নিয়েছে। বউ বাচ্চা নিয়ে ঘর ভাড়া করে থাকছে এখানে, বছর 5 হলো। কিশোরকে নিজের ঘরে নিয়ে গেল সে। ড্রাইভিং শিখতে কিছুদিন লাগবে, ততদিন পরিমলদার ঘরেই থাকবে কিশোর। পরিমলদার সঙ্গে থেকে থেকে দুদিনে ড্রাইভিং শিখে নিল কিশোর। তারপর পরিমলদা কিশোরকে অটোর ব্যবসা চালানোর সুখের মল্লিকের কাছে নিয়ে গেল। পরিমলদা আগে এনার অটোই চালাতো। সুখের মল্লিকের সাথে কথা বলে কিশোরকে কাজে লাগিয়ে দিল পরিমলদা। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই কদিনে রোজগার মন্দ হয়নি কিশোরের। সারাদিনের সওয়ারিদের থেকে পাওয়া টাকার কিছু অংশ মালিক সুখের মল্লিকে দিয়ে কিশোরের হাতে যত থাকে তার পরিমাণ নেহাত কম নয়। ধীরে ধীরে টাকা জমাচ্ছিল কিশোর। নিজের একটা অটো কিনতে হবে, তাহলে সুখের মল্লিকের ভাড়ার অটো আর চালাতে হবে না। অটো চালিয়ে যে রোজগার হয় তার পুরোটাই ওর থাকবে। পরিমল দাদের ওখানেই ছোট্ট একটা ঘর ভাড়া করে নিয়েছে কিশোর। নিজের জন্য যত সামান্যই খরচ করে সে, বাকি টাকা জমিয়ে রাখে নিজের কাছে। 4 মাস পরে প্রথমবার বাড়ি গেল কিশোর কিছু দিনের জন্য। মা ওকে দেখেই কেঁদে ফেললো। এ কি চেহারা বানিয়েছিস বাবা, ভালো করে খাস না নাকি? খাই তো মা, খাবো না কেন, হাসে কিশোর। প্রায় খরচ বাঁচাতে একবেলা খেয়ে থাকে সে। মুড়ি বিস্কুট এসব টুকটাক খেয়ে বাকি দিনটা পার করে দেয়। এটা মাকে জানতে দিলে চলবে নাকি? যে করেই হোক নিজে অটো কিনতেই হবে। অনেক অনেক রোজগার করতে হবে ওকে। বাবা মা দিদি আর ছোট 2 বোনের জন্য জামা কাপড় নিয়ে গেছিল, সস্তা দরের হলেও মন্দ নয়। কদিন বাদে পুজো, জামা কাপড় দেখে সবাই খুব খুশি। বাবা শুধু মুখ ভেটকে রইল। মায়ের যত্নের বহর দেখে ফুরন কাটতেও ছাড়লো না। অটো ড্রাইভার রাজপুত্তর ছেলে তোমার, আরো ভালো করে যত্ন করো। কিশোর চুপ করে রইল। মা শুধু বলল, আহ চুপ করো তুমি, এতদিন বাদে ছেলেটা এসেছে, এরকম করছো কেন? আসার আগে মায়ের হাতে কিছু টাকা দিয়ে এলো কিশোর। বলল, কদিন বাদেই মাসে মাসে আরো বেশি টাকা পাঠাতে পারবো মা, আর কিছুদিন কষ্ট করো, দেখবে তোমার ছেলে রোজগারের টাকায় কাঁচা বাড়িটা পাকা হবে। তুলি আর অলির বিয়েও হবে। আমি অনেক পরিশ্রম করছি মা, বাবাকে বলে দিও। বড় মানুষ না হতে পারলেও বাবার পাশে যাতে দাঁড়াতে পারি সেই চেষ্টাই করছি। কলকাতায় ফিরে এসে নিজের পরিশ্রম দ্বিগুণ করে দিল কিশোর। অনেক টাকা রোজগার করতেই হবে ওকে। সারাদিন অটো চালায় আর এরোর কাছে থেকে সেকেন্ড হ্যান্ড অটোর খোঁজ করতে থাকে। নতুন অটো কেনার সামর্থ্য এই মুহূর্তে নেই ওর, যতটা পারছে টাকা জমাচ্ছে। সেকেন্ড হ্যান্ড অটো কেনার টাকা হয়ে যাবে কদিনের মধ্যেই। রাতে 1 কামরার ছোট্ট ঘরটাতে ফিরে মাটিতে বিছানো মাদুরে শুয়ে স্বপ্ন দেখে কিশোর। কদিন পরেই একটা অটোর মালিক হবে ও। তারপর অনেক টাকা রোজগার করবে, গ্রামের বাড়িটা পাকা করবে, বোনেদের বিয়ে দেবে। স্বপ্ন দেখতে দেখতেই ভোর হয়ে যায়। উঠে পড়ে কিশোর, কাজে বেরিয়ে যায় সেদিনের মতো। এক বিকেলে শরীরটা খুব খারাপ লাগছিল বলে তাড়াতাড়ি ঘরে ফিরে এসেছিল কিশোর। মেঝেতে বিছানো মাদুরে শুয়েও পড়েছিল জলদি জলদি। তখনই দরজায় ধাক্কানোর আওয়াজ কানে যেতেই উঠে বসলো তাড়াতাড়ি। রুমা বৌদির গলা শোনা যাচ্ছে। তাড়াতাড়ি দরজা খুলে দিতেই বৌদি উদ্ভ্রান্ত মুখে বলে উঠল, তোমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে কিশোর, ওকে হাসপাতালে নিয়ে গেছে, শিগগির আমাকে নিয়ে চলো ওখানে। কিশোরের মাথা কাজ করছিল না। কোনো মতে শার্ট প্যান্টটা গলিয়ে নিয়ে বৌদিকে নিয়ে বেরিয়ে পড়লো হসপিটালের দিকে।
বাচ্চা দুটোকে এক ভাড়াটের জিম্মায় রেখে এসেছে বৌদি। হাসপাতালে পৌঁছে দেখা গেল পরিমলদার অবস্থা খুব খারাপ, জ্ঞান নেই, প্রচুর রক্ত বেরিয়ে গেছে শরীর থেকে। আইসিইউতে রাখা হয়েছে ওকে। ডক্টররা বললেন রক্ত দিতে হবে, আর ব্রেন সিটি স্ক্যান করে দেখতে হবে কোনো ইন্টারনাল হেমারেজ আছে কিনা। থাকলে ইমিডিয়েট সার্জারি করতে হবে একটা, তাতেই প্রাণ বাঁচলেও বাঁচতে পারে পেশেন্টের। যারা পরিমলদাকে তুলে নিয়ে এসেছিল তারা বলল সামনে থেকে আসা একটা লরি টাল সামলাতে না পেরে পরিমলদার অটোর ওপর এসে পড়ে। ভেঙে চুরে যাওয়া অটোর ভেতর থেকে কোনো মতে ওকে বের করে হাসপাতালে পৌঁছে দেয় ওরা। পরিমলদার চিকিৎসার জন্য এখন প্রচুর টাকার দরকার। হাতে সময় থাকলে হয়তো টাকার জোগাড় করা যেত, কিন্তু সেই সময়ই তো নেই হাতে। জমানো সব টাকা কিশোরের হাতে ধরিয়ে দিল বৌদি, কিন্তু সেই টাকা তো যথেষ্ট নয়, আরো টাকার দরকার। এখন কি হবে? বৌদি পাগলের মতো একে ওকে ফোন করে যাচ্ছিল টাকার জোগাড় করতে গিয়ে। ফ্যাল ফ্যাল করে সে দৃশ্য দেখছিল কিশোর। আজ সকালেই তো কাজে বেরিয়ে যাবার আগে কথা হলো পরিমলদার সঙ্গে, আর এখন জীবন মৃত্যুর মাঝখানে ঝুলে আছে পরিমলদার অস্তিত্ব। পরিমলদার কাছে কৃতজ্ঞতার সীমা নেই কিশোরের। এই দাদা না থাকলে কলকাতায় এসে কার কাছে দাঁড়াতো কিশোর? পরিমলদাই বিনা শর্তে কিশোরকে আশ্রয় দিয়েছিল নিজের ঘরে। এই হাসি খুশি পরোপকারী মানুষটা থাকবে না আর। টাকার জোগাড় হচ্ছে না বলে চিকিৎসা হবে না ওর। না না, এ হতেই পারে না। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো কিশোর। বৌদিকে বলল একটু অপেক্ষা করো, এক্ষুনি আসছি আমি। এতদিন ধরে তিল তিল করে গড়তে চাওয়া এক স্বপ্নকে ক্রমশ দূরে সরে যেতে দেখছিল কিশোর। কিন্তু এই স্বপ্নের চেয়েও অনেক অনেক বেশি দামি পরিমলদার প্রাণ। স্বপ্ন পূরণের জন্য আরো সময় পাবে কিশোর, কিন্তু এই মুহূর্তে পরিমলদার প্রাণ বাঁচানোর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নয়। টাকার গোছাটা বৌদির হাতে ধরিয়ে দিয়ে কিশোর বলল 40,000-এরও বেশি আছে বৌদি, পরিমলদার চিকিৎসা হয়ে যাবে এই দিয়ে। চমকে উঠল বৌদি। কিন্তু এই টাকা তুমি অটো কেনার জন্য জমিয়ে রেখেছিলে না? হ্যাঁ, অটো তো আমি কিনবই, কিন্তু দাদাকে হারিয়ে নয়। এখন দাদার প্রাণ তো বাঁচুক, আমি অনেক সময় পাবো অটো কিনতে। কিশোর আবার টাকা জমাচ্ছে। পরিমলদা সেরে উঠেছে, কদিন বাদে অটো নিয়ে আবার বেরোতে পারবে। সব জেনে কিশোরের দুহাত জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল পরিমলদা। বলেছিল তুই ঠিক আমার ছোট ভাইয়ের কাজ করেছিস, তুই না থাকলে কি যে হতো। ভেসে যেত আমার পরিবার, কিন্তু কষ্ট হচ্ছে। আমাকে বাঁচাতে গিয়ে তোর স্বপ্নটা বিসর্জন দিতে হয়েছে। বিসর্জন কেন বলছো পরিমলদা? অটো তো আমি কিনবই, ওই একটু দেরি হবে, তাতে কি? হাসি মুখে বলল কিশোর। কদিন বাদে আবার বাড়ি গেল কিশোর। তুলির বিয়ের কথা চলছে। ওর বিয়ের ব্যাপারে সবকিছু ঠিকঠাক করতেই বাড়ি যাওয়া। সন্ধেবেলা বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে চা খেতে খেতে রান্নাঘরে বসে কিশোর মাকে বলছিল, মা, তুলির বিয়ের জন্য যতটা সম্ভব সাহায্য করব আমি। বাবার ইচ্ছে মতো বড় মানুষ হয়তো হতে পারিনি, কিন্তু চেষ্টা করছি মা আমার সাধ্য মতো। বাবাকে বললো বেশি চিন্তা না করতে। বাবা কোথায় ছিল কে জানে, ঢুকে এলো রান্নাঘরে। বলল, কে বলল তুই বড় মানুষ হতে পারিসনি? প্রয়োজনে নিজের সর্বস্ব দিয়েও কাউকে সাহায্য করে যে, তার চেয়ে বড় মানুষ আর কে হয়? আমি সব জানি বাবা, বিধু আমায় সব বলেছে। তুই এরকম বড় মানুষ হয়ে থাকিস আজীবন, এর চেয়ে বেশি কিছু চাই না বাবা। কিশোর অবাক হয়ে তাকিয়েছিল বাবার দিকে। এই বাবা ওর অচেনা। ওর বাবা তখন ভাবছিল টাকা রোজগার করতে তো অনেকেই পারে, কিন্তু এরকম বড় মানুষ কজন হয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।